ভোটের আগে একতরফা টেলিকম রিফর্ম পলিসি প্রণয়নকে সমীচীন ভাবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। অংশগ্রহণমূলক আলোচনার আহ্বান। এই ধরনের একটি জাতি গুরুত্বপূর্ণ নীতিমালা এ সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। অপরাধীকে ক্ষমা প্রদানে রাষ্ট্রপতির ক্ষমতার হ্রাসের ব্যাপারে সম্মত রাজনৈতিক দলগুলো, আইন বা নীতি দ্বারা নিয়ন্ত্রণের সুপারিশ। জুলাই পদযাত্রা নিয়ে নীলফামারীতে এনসিপির গণসংযোগ পথসভা, জন আকাঙ্ক্ষা পূরণে সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা। পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। চানখারপুর হত্যা মামলার শুনানি শেষ, আদেশ 14 জুলাই। মিলেছে আন্দোলনকারীদের শনাক্তে ড্রোন ব্যবহারের প্রমাণ। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংবিধানের 49 অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা হ্রাসের ব্যাপারে একমত হয়েছে সব রাজনৈতিক দল। আইন ও নীতি দ্বারা নিয়ন্ত্রণের ব্যাপারেও তারা দিয়েছেন নানা সুপারিশ। ঐকমত্য কমিশনের হয় এই বিষয়ক বৈঠক। এদিকে 20টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে হওয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে ঐকমত্য কমিশন এই পর্যন্ত এসেছে সেটি যেন অনুপ্রেরণা হয়ে কাজ করে। এই সুযোগ হেলায় হারানো যাবে না উল্লেখ করেন ডক্টর রিয়াজ। বলেন, রাজনৈতিক দলগুলো একমত হতে পারলে সেটি হবে ইতিবাচক। আমাদের হিসাব মতে প্রায় জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। অনেক প্রাণের বিনিময়ে, অনেক অত্যাচার নিপীড়নের মোকাবেলা করে এবং একটা সম্ভাবনার জায়গায়, সুযোগের জায়গায় যে সুযোগ অতীতে আসেনি সেখানে আমরা এসেছি। এই সুযোগ হেলায় হারানো যাবে না। এই সুযোগে আমাদের যতটুকু সম্ভব আমাদের সকলকে, প্রত্যেককে ব্যক্তি হিসেবে, দল হিসেবে, জোট হিসেবে, নাগরিক হিসেবে সেই ভূমিকা রাখতে হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের আলোচনা। এই বিষয়ে জানবো, যোগ দিচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, মধ্যাহ্ন বিরতির পর কোন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছে রাজনৈতিক দলগুলো, বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। ইশরাত, মূলত মধ্যাহ্ন বিরতির আগেই বিচার বিভাগের যে পৃথকীকরণ সেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছিল এবং সেই আলোচনা আমরা যতটুক জানতে পেরেছি এখনো সেই আলোচনাটি চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দল মূলত বিচার বিভাগের যে পৃথকীকরণের জায়গাটিতে প্রয়োজনীয়তা, বিচার প্রার্থী মানুষের স্বার্থে সেই জায়গাটির কথা প্রত্যেকেই আলোচনা করেছেন এবং এই কারণে মূলত বিচার অর্থাৎ ঢাকার বাইরে 8টি বিভাগীয় শহরে যে সার্কিট বেঞ্চ হাইকোর্টের সেটি স্থাপনের ব্যাপারে মতামত দিয়েছেন। তবে বিএনপি যে জায়গাটি বলছে যে এর আগেও অর্থাৎ এরশাদ আমলে বিচার বিভাগের হাইকোর্টের সার্কিট বেঞ্চ মূলত বিভাগীয় শহরগুলোতে ছিল, কিন্তু সেটি পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়েছে। সেই বিষয়টির যেন পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ এবার আবারও হাইকোর্টের সার্কিট বেঞ্চ বিভাগীয় শহরগুলোতে করা হলো কিন্তু পরে সেটা পরবর্তীতে গিয়ে বাতিল করে দেওয়া হলো, সেই রকমটি যেন না হয় সেই জায়গাটি বলার চেষ্টা করেছেন বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং তিনি বলেছেন এটির বিপরীতে যেটি করা যেতে পারে, যেই জায়গায় অর্থাৎ বিচারের সংখ্যার ভিত্তিতে যেই জায়গাগুলোতে মানুষের সংখ্যা বেশি, জনসংখ্যার আনুপাতের ভিত্তিতে মূলত
সার্কিট বেঞ্চের একটি অর্থাৎ বছরে এক বা একাধিকবার হাইকোর্ট সেখানে যেতে পারে ওই এলাকাগুলোতে, সেরকম একটি প্রস্তাবনা দিয়েছেন। তবে তিনি বলেছেন যদি সবাই ঐকমত্যের জায়গায় পৌঁছায় হাইকোর্টের সার্কিট বেঞ্চ বাইরে নেয়ার ব্যাপারে, সেক্ষেত্রে বিএনপিও একমত। তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এরকম একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে মূলত এখন পর্যন্ত আলোচনা চলছে। এরপরে আরেকটি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার কথা, জরুরি অবস্থার বিষয়টিতে। সেই খবরগুলো আপনি রাখছেন সবুজ, পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা। জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম রিফর্ম পলিসি প্রণয়ন সমীচীন হবে না মনে করে বিএনপি। গুলশানের চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পলিসিতে গুরুতর কিছু সমস্যা রয়েছে যা সংশ্লিষ্ট খাতের টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তাই অংশগ্রহণমূলক আলোচনার পর পলিসি চূড়ান্ত করার আহ্বান জানান তিনি। টেলিকম নেটওয়ার্ক ও লাইসেন্সিং রিফর্ম পলিসি 2025-এর খসড়া চূড়ান্তের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি IGW এবং আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি ICX কোম্পানি বিলুপ্ত হবে। সাম্প্রতিক ড্রাফট টেলিকম নেটওয়ার্ক। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশংসনীয় উদ্যোগ হলেও তড়িঘড়ি সিদ্ধান্ত গ্রহণে প্রকাশ করেন শঙ্কা ও উদ্বেগ। যেটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। বিশেষ করে এসএমই ও স্থানীয় ব্যবসায়ীদের সম্ভাব্য ক্ষতি, কর্মসংস্থান হ্রাস এবং অর্থনীতির উপর প্রভাব বিবেচনায় রেখে এটি করা গুরুত্বপূর্ণ। বিএনপি মনে করে বিশেষজ্ঞ ও ভোক্তাদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত করা উচিত এই নীতিমালা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিবেচনায় রেখে এই ধরনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা এই সময়ে একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে বিএনপি বিশ্বাস করে। এই প্রস্তাবিত নীতিমালার একটি পূর্ণাঙ্গ আর্থিক ও সামাজিক পরিণাম বিশ্লেষণ করা হোক। বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে। সুবিধার টার্গেট যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত নীতিমালায় বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ সৃষ্টি করবে, বাজারে একচেটিয়া আধিপত্যের ঝুঁকি তৈরি করবে বলেও অভিমত বিএনপির। মির্জা ফখরুল বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার সীমা নিয়েও অস্পষ্টতা আছে। বড় কোম্পানিগুলো আরও বাজার দখল করে নিতে পারে। মোবাইল অপারেটরদের ফাইবার ভিত্তিক ব্যবসা, সংযোগ সেবা কোথাও সীমাবদ্ধ তাই স্পষ্ট নয়, ফলে বিবাদ ও অসাম্য তৈরি হতে পারে। নতুন প্রযুক্তির বিষয়ে স্পষ্টতা নেই। ডিজিটাল সংযুক্তির মাধ্যমে সমতাভিত্তিক উন্নয়ন এবং জাতীয় ডিজিটাল নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার উপর গুরুত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাণের বিনিময়ে আমরা যেন কেউ সুস্থ সুন্দরভাবে যেতে পারি, সেই পথেই আমরা হাঁটছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীতে চলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রার তৃতীয় দিনের কর্মসূচি। বেলা 12টায় সৈয়দপুরের হাতিখানা গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন আহ্বায়ক নাহিদ ইসলাম। জন আকাঙ্ক্ষা পূরণের সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। এনসিপির কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। নীলফামারীর পথসভার পর বিকেলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করবে এনসিপির গাড়িবহর। সেখানে বিভিন্ন উপজেলায় পথসভা শেষে পঞ্চগড় জেলা স্টেডিয়াম থেকে পদযাত্রা করবে এনসিপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। সাধারণ মানুষ আসলে পরিবর্তন চায়। এত বড় গণ অভ্যুত্থান রক্তপাতের মধ্য দিয়েই পরিবর্তন ছাড়াই যদি আমরা সামনের দিকে এগাই, মানুষ আবারও রাজপথে নামবে এবং এবার যদি মানুষ রাজপথে নামে তাহলে কিন্তু আর কাউকেই ক্ষমা করা হবে না। অবশ্যই সরকার পরিবর্তন হবে, কিন্তু সরকার পরিবর্তনের পূর্বে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয়, সে ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানবো। আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নান পঞ্চগড়ের পথেই রয়েছেন। মাঝার,
কখন নাগাদ পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হবে এনসিপির পদযাত্রা, পথসভা ও জনসংযোগে কি বলছেন নেতৃবৃন্দরা? আপনি তো সেই গাড়ি বহরেই রয়েছেন, জানাবেন আমাদেরকে। ইসরাত, এই মুহূর্তে দেবীগঞ্জে আছে, যে পঞ্চগড়ের দেবীগঞ্জ যে মোড়টি আছে, অর্থাৎ করতোয়া যে ব্রিজ আছে, সেই ব্রিজের মধ্যেই অবস্থান করছে এনসিপির যে তৃতীয় দিনের যে পদযাত্রার বিষয়টি। আপনি আগেই বলছিলেন যে সকাল বা দুপুর 12টার দিকে শহীদ সাজ্জাদ হোসেন সৈয়দপুরে তার কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে এই পদযাত্রাটি, এবং সেটি নীলফামারীর চৌরঙ্গি মোড়ে একটি পথ সমাবেশ করেছে। তারপরে নীলফামারী পেরিয়ে এখন পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকায় এই মুহূর্তে আছে, সেখানেও একটি পথসভায় বক্তব্য রেখেছেন এবং সোজা এখন পঞ্চগড়ে যাবেন বলে জানিয়েছেন এখানকার যারা নেতৃবৃন্দ আছেন। এবং বরাবরই নাহিদ ইসলাম যেটা বারবার বলার চেষ্টা করছেন যে গণ অভ্যুত্থান যে স্বপ্ন, যে চিন্তা, যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো কাঠামো, ফেসিবাদী কাঠামোতে না যাওয়ার জন্য, অর্থাৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন গেল 8 মাসেও পূরণ হয় নাই, 10 মাসেও সেটি পূরণ হয় নাই। সেজন্য তারা আশাহত, এবং এই আশাহত হওয়ার কারণে তারা যেটা বলছেন যে তারা এই একটি রাষ্ট্র কাঠামো, একটি বড় ধরনের সংস্কার, মৌলিক সংস্কারের পাশাপাশি বিচার দৃশ্যমান হওয়া এবং যে আওয়ামী লীগ, অর্থাৎ তাদের ভাষায় যে আওয়ামী লীগ বা মুজিববাদী সংবিধানটাকে পরিবর্তন করে একটি নতুন জনগণ বান্ধব সংবিধান তৈরি যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। প্রয়োজনে আবারও তারা এই নতুন করে প্রয়োজনে এই 24-এর মতো জায়গায় আবারও যাবেন এবং যাওয়ার পরে তারা আবারও নতুন করে আন্দোলন শুরু করবেন। বাজার, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম পঞ্চগড়ের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাবেক এমপি এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশের সদস্যরা। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের শিক্ষার্থী হত্যা সহ একাধিক মামলা রয়েছে। নাইমুর রহমান দুর্জয় 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ 1 আসন থেকে এমপি নির্বাচিত হন। 2014 ও 2018 সালের নির্বাচনেও একই আসন থেকে নির্বাচিত হন তিনি। রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি ছুড়ে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ। 8 আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশের দিন 14 জুলাই ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তারিখ ধার্য করেন। সকালে শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, 3 পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। প্রায় 10 বছর আগে রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক ও আন্তর্জাতিক সংস্থা ICCOBDর কর্মকর্তা তাবেলা সিজার হত্যা মামলায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রধান আসামি বিএনপি নেতা MA কাইয়ুম সহ বাকি 4 জনকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তোলা হয় কারাগারে থাকা আলোচিত তাবেলা সিজার হত্যা মামলার 4 আসামিকে। সংক্ষিপ্ত রায়ে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত, বাকি 4 জনকে দেওয়া হয় খালাস। মামলার প্রধান আসামি বিএনপি নেতা MA কাইয়ুমও খালাস পেয়েছেন। তবে আসামিপক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তুষ্ট নন বলে জানান। এই 3 জনকে সাজা দেওয়া আমার মতে মোটেই সমীচীন হয় নাই, আইনানুগ হয় নাই এবং এই জন্য আমরা উচ্চ আদালতে আপিল করব। বিএনপির একজন নেতা এবং বাড্ডার কমিশনার ছিলেন, তাকে এই মামলায় জড়িত করেছে বিএনপিকে
একটা কালার দেওয়ার কারণেই। তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাদের মামলার আসামি করে থাকতে পারেন জানিয়ে রাষ্ট্রপক্ষের দাবি, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তারা রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানাবেন। এম এ কাইয়ুমের যে বিষয়টা, আসলে এম এ কাইয়ুম নিজেও কোনো স্বীকারোক্তি প্রদান করেন নাই এবং তাকে জড়িয়েও সেরকম স্বীকারোক্তি দেওয়া হয় নাই, কিন্তু আমার সংক্ষিপ্ত জাজমেন্টে আমরা যেটা মনে হয়েছে তাকে রাজনৈতিকভাবে তখন ইমপিক করা হয়েছিল এই মামলা, যার কারণে সে বেনিফিট পেয়েছে। 2015 সালের 28 সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান 90 নম্বর সড়কের ফুটপাতে দুর্বৃত্তরা তাবেলা সিজারকে হত্যা করে। এরপর জঙ্গি সংগঠন আইএস হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে মার্কিন এক ওয়েবসাইটে করা হয় এমন দাবি। মামলার চার্জশিট থেকে জানা যায়, হামলাকারীদের একমাত্র লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যার মাধ্যমে দেশ বিদেশে আতঙ্ক ছড়ানো। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছিল এই পরিকল্পনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে 17.64 লাখ মেট্রিক টন, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 3 লাখ টন বেশি। সরকারি মজুদ সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। গেল বছরের 1 জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল 14.7 লাখ টনের উপর। এর মধ্যে চালের মজুদ ছিল 10.60 লাখ টন এবং গমের মজুদ ছিল 4.13 লাখ টন। নতুন অর্থ বছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে 15 লাখ টনের বেশি। রায়েরবাজার বধ্যভূমিতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত এবং দোয়ার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বেলা 12টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের গণকবর হিসেবে চিহ্নিত অংশে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ। বলেন, আন্দোলনের শহীদ ও তাদের পরিবারকে উপযুক্ত সম্মান দেওয়া হয়নি।